হাঁড়ি চেঁচে পুছেও পেট ভরার মতো ভাত হলো না। হতাশ চোখে একবার হাঁড়ির দিকে তাকালো সুলোচনা। দুপুরে সবার খাওয়া হয়ে গেছে, সেই শুধু বাকি। বাড়ির বড় বউ বলে কথা, রান্নাবান্না করে সবাইকে খাইয়ে তবে না ওর খাবার পালা। থালাতে বেড়ে রাখা ভাতের দানাগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকালো সে। পেটে তো রাক্ষসের মতো খিদে, এইটুকুতে কি পেট ভরবে? 2 মাসের শিশুকে বুকের দুধ খাওয়াতে হয়, দুটো পেটের খোরাক তো লাগে। এঁচোড়ের ডালনা অনেকখানি রয়ে গেছে। 2 রকমের মাছ রান্না হয়েছে বলে এঁচোড় খায়নি অনেকেই। শাশুড়ি মা দেখলে গজগজ করবেন। এ বাড়িতে এবেলার রান্না ওবেলাতে খায় না কেউ। প্রতিবেলার রান্নার জন্য শাশুড়ি মা নিজে আন্দাজ করে চাল ডাল সবজি বের করে দেন ভাঁড়ার থেকে। একটুও অপচয় উনি পছন্দ করেন না। কতদিন তরকারি বেশি রয়ে গেলে শাশুড়ির ভয়ে বাড়ির পেছনে পুকুরে ফেলে দিয়ে এসেছে সুলোচনা। এঁচোড়ের তরকারিটা আজ ফেলে না দিয়ে নিজের পাতেই ঢেলে নিল, এতেই অনেকটা পেট ভরে যাবে। গোগ্রাসে খাবারগুলো গিলছিল। শাশুড়ি মায়ের গলার আওয়াজে চমকে উঠল। এ কি, এতগুলো এঁচোড় রয়ে গেছে? আসলে এঁচোড় খায়নি অনেকেই, আমতা আমতা করে সুলোচনা বলল। তুমি এখনো পরিবেশন করা শিখলে না? সুলোচনা চুপ করে থাকে। তিনি আর চোখে ছেলের বউয়ের থালার দিকে তাকালেন। এই এতগুলো এঁচোড় নিয়ে দিলে? শোনো মেয়ে, এরকম সময়ে মেয়েদের এমনই রাক্ষসে খিদে পায়। খিদেকে বশে রাখতে না পারলে পেট কিন্তু জ্বালা হয়ে যাবে। হাজার খেয়েও পেট ভরাতে পারবে না তখন। যেন ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। এভাবে মাথা নিচু করে থাকে সুলোচনা। যদিও বুঝতে পারে না ওর পাতে ভাত এত কম কেন। এ নিয়ে শাশুড়ি মায়ের মনে কোনো প্রশ্ন এলো না কেন। খুঁজে পেতে জর্দার কৌটোটা বের করে নিতে নিতে শাশুড়ি বেজার মুখে বলেন, এত করে বলি পরিবেশন করার সময় খেয়াল রেখো, তরকারি যেন পড়ে না থাকে। জিনিসপত্র নষ্ট হলে খারাপ লাগে, বোঝো না? বাবার জমিদারি ছিল তো, এসব বুঝবেই বা কি করে। মোক্ষম খোঁচাটা মেরে বেরিয়ে গেলেন তিনি। কষ্ট হলেও কিছু বলতে পারে না সুলোচনা। সত্যিই ওর বাবা গরিব, অনেক অভাব দেখে বড় হয়েছে, কিন্তু কখনো খাওয়ার কষ্ট সহ্য করতে হয়নি। শাক ভাত, আলু সেদ্ধ ভাত, যখন যেমন হোক পেট ভরে খেতে পেয়েছে। এভাবে পেটে খিদে নিয়ে খাওয়ার খোঁটা সহ্য করতে হয়নি। এ বাড়িতে আসার পর যেচে পুরো সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে সুলোচনা। বাপের বাড়িতেও কম কাজ করতো না। কাজ করতে কোনো ক্লান্তি নেই ওর, কিন্তু এরকম ছোট ছোট অপমানগুলো বড্ড মনে লাগে। হাত মুখ ধুয়ে রান্নাঘরে শেকল তুলে নিজের ঘরে গিয়ে ঘুমন্ত 2 মাসের ছেলেকে কোলে তুলে নিয়েছে সবে। ননদ খুকু এসে ঢুকলো। ওর মুখ হাসি হাসি, যেন খুব মজার কথা শুনে এসেছে। বৌদি, তুমি নাকি আজ এতগুলো এঁচোড় একা একাই খেয়ে নিয়েছো? খেলে কি করে গো? খেয়েছে, ভালো করেছে। বৌদির পেট বৌদি খেয়েছে, তোর তাতে কি রে? দাদাকে বলে দেব এবার বাড়ি আসার সময় এত বড় একটা এঁচোড় নিয়ে আসে যেন। পেছন থেকে ছোট দেওর ফুট কাটে। সম্মিলিত হাসির ঝড় বয়ে যায়। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয় সুলোচনার। ওদের একবারও মনে হলো না
এতগুলো তরকারি ও একা একা খেলো, কিন্তু কেন? ওদের বুঝিয়েও লাভ নেই, কিছুই বুঝবে না। মাঝখান থেকে সুলোচনা আবার হাসির পাত্রী হবে। ওরা তো দূর, স্বামী কি কিছু বোঝে? বাড়ি আসে যখন, কিছু বলতে গেলে বুঝতে চায় না, উল্টে সুলোচনাকেই বোঝায়, তোমার ভুল হচ্ছে গো, আমার মা মোটেই অমন নন, একটু মানিয়ে গুছিয়ে চললেই দেখবে সব ঠিক আছে। আর কিছু বলার ইচ্ছে থাকে না তখন, বড্ড অভিমান হয়। স্বামীর কানে এ বিষয়ে তুলতেও রুচি হয় না আর। ভাবে একটু সহ্য করে নিলেই তো হয়, মেয়েদের জন্ম হয়েছে সহ্য করার জন্যই তো। ঘরে বসে ছেলেকে দুধ খাওয়াতে খাওয়াতে মুড়ি ভাজার সুগন্ধে প্রাণ আনচান করছিল সুলোচনার। শাশুড়িমা মুড়ি ভাজছেন, ক্ষেতের ধানের মুড়ি, বড্ড খেতে ইচ্ছে করছে এক মুঠো। ননদ দেওররা রান্নাঘরে ভিড় জমিয়েছে, গরম গরম সদ্য ভাজা মুড়ি মাখা হচ্ছে ক্ষেতের কচি শসা দিয়ে, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাও আছে। জিভে জল এসে যায় সুলোচনার। ছেলের জন্মের পর থেকে পেটে যেন সবসময় খিদে লেগেই থাকে, কিন্তু এখন তো খেতে পাবে না। শাশুড়িমা বলেন বাড়ির বউদের যখন তখন খেতে নেই, তিনি নিজেও খাবেন না, কাল সকালের আগে ওই মুড়ি সুলোচনার ভাগ্যেও নেই। বাড়ির বউ হলেই কি খাওয়ার ইচ্ছে উবে যায়? রাতে রান্না করার সময় চুপি চুপি একবার টিনটা খুলে দেখল, সাদা সাদা ফুলকো ফুলকো মুড়ি, কি সুন্দর দেখতে। নতুন ভাজা মুড়ির কি সুবাস! এক মুঠো মুখে পুড়ে দেওয়ার খুব লোভ হলো, কোনো মতে সামলে নেয় সে নিজেকে। রাতে সবার খাওয়া হয়ে যেতে রান্নাঘরের কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর মনে হলো অল্প একটু মুড়ি লুকিয়ে ঘরে নিয়ে যাবে। লোভ সামলানো বেজায় দায়। সাবধানে চারপাশে তাকিয়ে মুড়ির টিনটা খুলে বেতের ছোট্ট ধামাতে কিছু মুড়ি ভরে নিল। শাড়ির আঁচলের তলায় ওটা লুকিয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে চমকে উঠল। ননদ খুকু ঢুকছে রান্নাঘরে। বৌদি, মা বলল দুধটা আবার একবার জাল দিয়ে দিতে। আচ্ছা, মাথা হেলালো সুলোচনা। ওর বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। চলে যেতে গিয়েও ঘুরে তাকালো খুকু। তোমার আঁচলের নিচে কি লুকিয়েছ? কিছু না তো। সুলোচনার মুখ সাদা। কিচ্ছু না? স্পষ্ট দেখা যাচ্ছে কিছু একটা লুকিয়ে রেখেছ। না না, কিছু না। খুকু এগিয়ে এসে জোর করে শাড়ির আঁচল সরিয়ে ধামা ভরা মুড়ি আবিষ্কার করে ফেলল। কিছুক্ষণ হাঁ করে রইল সে, তারপরেই শুরু হলো হাসি। মা, দেখে যাও তোমার ছেলের বউয়ের কাণ্ড, চুরি করে মুড়ি খাচ্ছেন তিনি। হাসতে হাসতে গড়িয়েই পড়ে খুকু। বাড়ি শুদ্ধ সবাই এসে জড়ো হলো রান্নাঘরে, চলল হাসাহাসির ধুম। শুধু শ্বশুরমশাই বললেন, তখন সবাই মিলে মুড়ি মেখে খেলাম, ওকেও তো একটু দিতে পারতে। ভর সন্ধেবেলায় ও কেন খাবে? আমি খেয়েছি নাকি? শাশুড়ি ফুঁসে উঠলেন। আহা, ও তো একটা বাচ্চা মেয়ে, খেতে ইচ্ছে করবে না? বাড়ির বউয়ের এত লোভ কিসের? শ্বশুরমশাই চুপ করে গেলেন। সুলোচনা লজ্জায় মাথা তুলতে পারছিল না। কেন যে এমন বোকার মতন কাজ করল? লোভটা কি একটু সামলে রাখা যেত না? দিন 7 পর এক বিকেলবেলা অজয় এসে হাজির। সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছে। ওকে ঘিরে কলরব করছে সবাই। সুলোচনা দূর থেকে দেখছিল মানুষটাকে। বুকের মধ্যে তখন থেকে চলছে উথাল পাথাল। কতক্ষণে ওকে দুটো মন খুলে কথা বলবে। সন্ধে গড়ানোর পর
ঘরে ঢুকল অজয়। ছেলে ঘুমিয়ে কাদা তখন। একবার ছেলের মাথায় হাত রেখে আদর করল, তারপর সুলোচনার দিকে তাকিয়ে হাসল। কেমন আছো? ভালো। কিন্তু তুমি এমন রোগা হয়ে গেছো কেন? ভালো করে খাও না নাকি? প্রতিবার সেই একই কথা। রোগা কেন হব? আমি খুব ভালো করেই খাওয়া দাওয়া করি। রোগা তো তুমি হয়েছ। অজয় তাকিয়ে আছে। বাচ্চা হওয়ার পর একটু অমন হয়ই, গম্ভীর মুখে বলল সুলোচনা। তাই বুঝি? হেসে ফেলল অজয়। লজ্জা পেয়ে সুলোচনা বলল, আমি রান্নাঘরে যাই, কাজ আছে। রাতে ভাত খেতে বসেছিল সবাই। অজয় আসাতে অনেক কিছু রান্না হয়েছে আজ। সুলোচনা পরিবেশন করছিল। খুকু হঠাৎ হাসতে হাসতে বলল, তোর বউ চোর রে দাদা। মানে? চমকে উঠল অজয়। চুরি করে মুড়ি খেতে গিয়েছিল। খুকু এখনো হাসছে। অজয় হাঁ করে তাকিয়েছিল। পুরো ব্যাপারটা বেশ মজা করে বলা হলো ওকে। সুলোচনা মুখ কালো হয়েছিল। সবটা শুনে অজয় কিন্তু হাসল না, গম্ভীর হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে চুরি করে খেতে হয় কেন মা? শাশুড়ি চট করে জবাব দিতে পারলেন না। বাকিরাও চুপ হয়ে গেছে। অজয় আর একটা কথাও না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। সবার মুখে একটা অস্বস্তির ছাপ। রাতে নিজের ঘরে বন্ধ দরজার ভেতরে অজয় বউকে বলল, তুমি কি নিজের ইচ্ছে মতো খেতে পাও না? সুলোচনা কেঁদে ফেলল হু হু করে। অজয় সেদিকে তাকিয়ে আরও গম্ভীর হয়ে গেল। কিছুদিন বাড়িতে কাটিয়ে ফিরে যাবার সময় মাকে বলল, 2-3 মাস পর আমি এসে সুলোচনাকে নিয়ে যাব। চমকে উঠলেন অজয়ের মা। ছেলে তো এই 2 বছরে কখনো বউকে নিয়ে যাওয়ার কথা বলেনি। ভয়ে ভয়ে বললেন, কেন রে বাবা? আমার ওখানে থাকতে একা একা কষ্ট হচ্ছে মা। চুপ করে রইলেন তিনি। ছেলে হঠাৎ কেন এই কথা বলছে কিছুটা আঁচ করতে পারছেন, কিন্তু কিছু বলার সাহস নেই। ছেলেও যে এ ব্যাপারে কিছু বলবে না জানেন। বড্ড চাপা তার বড় ছেলে। সুলোচনা যেন আচ্ছন্ন হয়েছিল একটা ঘোরে। সত্যিই কি অজয় ওকে নিয়ে যাবে? স্বামীর ওপর বড্ড অভিমান ছিল ওর। ভাবত স্বামী ওকে বোঝে না। এখন মনে হচ্ছে ও নিজেই বুঝতে পারেনি মানুষটাকে। আর কেউ না বুঝলেও অজয় ঠিক বুঝতে পেরেছে ওর কষ্টটা। দীর্ঘদিনের অসম্মানের জীবন থেকে মুক্তি আসছে অবশেষে। ছলছল কৃতজ্ঞ চোখে বরের দিকে তাকালো সে। অজয়ও গভীর মমতায় তাকিয়েছিল রোগা বউটার দিকে। একটু দেরি হয়ে গেল ওকে বুঝতে। তা হোক, বুঝতে যখন পেরেইছে তখন শক্ত 2খানা হাতে আগলে রাখতেও পারবে বাকি জীবনটা। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে সোনালী।